হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে স্বাগতম নতুন আরো একটি ভিডিওতে। আর আজকে আমরা কথা বলবো অর্থনৈতিক ভুল থেকে শিক্ষা এই টপিকের উপর। অর্থনীতি ভুল থেকে শিক্ষা বিষয়টা বুঝতেই পারছেন। আমরা আজকে কথা বলবো অর্থ নিয়ে। আমরা অনেক সময় আমাদের টাকা পয়সা ম্যানেজ করতে গিয়ে অনেক ধরনের ভুল করে থাকি। তো তেমন কিছু ভুল নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো। প্রথম ভুলটা হচ্ছে আমাদের বাজেট তৈরি না করা। আমরা যারা মানে টাকা পয়সা উপার্জন করি বা যারা স্টুডেন্ট লাইফে আছি বা আমাদের দৈনন্দিন জীবনে আমরা টাকা পয়সার বাজেটিং না করাটা আমাদের একটা সব থেকে বড় ভুল। কারণ টাকা পয়সা বাজেটিং না করলে আমরা কোথায় কত টাকা এক্সপেন্স করছি, কোথায় কত টাকা আমরা লাগবে বা আমাদের এস্টিমেশন কোনো কিছু ঠিকঠাক মতো করা হয় না। সেই কারণে দেখা যায় আমাদের অপ্রয়োজনীয় অনেক খরচ হয়ে যায়, যেটা আসলে আমাদের দিন শেষে টাকাতে অনেক ঘাটতি দেখা দেয় বা অপ্রয়োজনীয় খরচ হয়ে যায়, যেটা আসলে আমাদের না করলেও চলতো। তো আমরা যদি বাজেট করে সেই টাকাটা খরচ করি তাহলে আমাদের আসলে ওই যে অপ্রয়োজনীয় খরচ বা বেশি টাকা খরচের যে প্রবণতাটা সেটা কমে আসবে এবং আমরা দেখতে পাবো যে আমাদের অপ্রয়োজনীয় খরচ একদম কমে গেছে। আমরা দ্বিতীয় যে ভুলটা করি সেটা হচ্ছে বিনিয়োগে জ্ঞানহীনতা। আমরা অনেক সময় আমাদের টাকা পয়সাকে আরো বৃদ্ধি করার জন্য এবং আরো বেশি পরিমাণ উপার্জন করার জন্য অনেক বিনিয়োগ করে থাকি, যেটাতে আমাদের আসলে প্রপারলি জ্ঞান নেই। আমরা না জেনে না বুঝে বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করি, যেমন জমি কিনা, শেয়ার বাজারে ইনভেস্ট করা বা এরকম অনেক ধরনের ইনভেস্টমেন্ট থাকে। তো দেখা যায় সেখানে তো লাভ করা দূরের কথা, আমাদের যে বিনিয়োগকৃত মূলধন সেটাই আমরা ফেরত পাই না। সো এইটার কারণে আপনার অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। তো সবসময় খেয়াল রাখবেন যেন যেখানেই ইনভেস্ট করেন, হোক সেটা জমি, ফ্ল্যাট কিংবা আপনার শেয়ার মার্কেট, যেখানেই সেটা জেনে শুনে বুঝে অথবা এই বিষয়ে যারা বিশেষজ্ঞ আছে তাদের সাথে কনসালটেন্সি করে দেন সেটা বিনিয়োগ করার জন্য। অর্থনীতি ভুল নিয়ে আমাদের তৃতীয় যে ভুলটা আমরা করে থাকি সেটা হচ্ছে অপ্রয়োজনীয় ঋণ নেওয়া। আমাদের এটা একটা অনেক মানুষেরই বলবো যে খুবই একটা বাজে অভ্যাস, কারণ তারা প্রয়োজনে অপ্রয়োজনীয় বিভিন্ন সময় ঋণ নিতে থাকে। তো এই ঋণ নেওয়ার কারণে আমাদের অর্থনৈতিকভাবে একটা আমাদের উপর চাপ আসে, কারণ যখন আমরা ঋণ নিই সেটার সাথে তো চলে আসে সুদ বা ইন্টারেস্ট। তো আমরা যেই ঋণটা আমাদের কোনো প্রয়োজনে আসে না, ঋণ কিন্তু দুই ধরনের হয়, একটা হচ্ছে ভালো ঋণ, একটা হচ্ছে মন্দ ঋণ। তো ভালো ঋণ যেটা সেটা হচ্ছে যে আপনি সেই টাকাটা কোথাও নিশ্চিত লাভ হবে এমন জেনে ইনভেস্ট করলে সেখান থেকে যে প্রফিটটা আসবে সেটা ঋণের ইন্টারেস্টের থেকেও অনেক বেশি। সো এইটাতে আপনার লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে, তো এটাকে আমরা বলি ভালো ঋণ। আর মন্দ ঋণ যেটা সেটা হচ্ছে যে এমন কোনো ঋণ যেটা করার পরে আপনি সেটা দিয়ে খরচ করে ফেলেন এবং যেটা কখনো আর ফেরত আসবে না, যেমন মোবাইল কিনা বা ইলেকট্রনিক্স গ্যাজেট কিনা অথবা ফার্নিচার কিনা। তো এগুলো আসলে এক ধরনের লাইবিলিটিস। তো এই ধরনের ঋণকে বলা হয় অপ্রয়োজনীয় ঋণ। তো অনেকেই দেখা যায় এই ধরনের ঋণ করে মানুষ অনেক বিপদে পড়ে যায় এবং যেহেতু এটা থেকে কোনো রিফান্ড আসে না, সেক্ষেত্রে এটা পরিশোধে তাদের অনেক বেগ পেতে হয়। সো যখনই ঋণ করবেন জেনে শুনে বুঝে ঋণ করবেন। প্রথমে আপনি নিজেকে প্রশ্ন করবেন যে আদৌ কি আপনার এই ঋণটা আপনার প্রয়োজন আছে কি না। তো ঋণের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকুন, অপ্রয়োজনীয় ঋণ নেবেন না এবং নিজের উপর বাড়তি প্রেশার নিয়ে আসবেন না। অর্থনৈতিক ব্যাপারে আমরা আরেকটা উদাসীনতা হচ্ছে আমাদের যে সঞ্চয় করার মানসিকতা বা প্রবণতা না থাকা। আমরা যারা আছি তারা আসলে বর্তমানে সঞ্চয় যারা না করি তাদের জন্য সামনের দিনগুলো চলা খুবই দুরূহ হয়ে পড়বে, এই কারণে যে আসলে সঞ্চয় না করলে কখনোই আপনি অর্থনৈতিকভাবে স্টেবল হতে পারবেন না। আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে হলে আপনাকে সঞ্চয় করতে হবে। সঞ্চয় করার পরেই আপনার ইনভেস্ট করার মতো কোনো একটা ক্যাপিটাল হবে। সো আপনি যদি এখন যা উপার্জন করছেন তার সবই খেয়ে ফেলেন বা খরচ করে ফেলেন, তাহলে কিন্তু আপনার ভবিষ্যতে দেখা যাবে যখন কোনো বিপদে পড়বেন তখন আপনার জন্য সেটা কাটিয়ে ওঠা খুব মুশকিল হয়ে যাবে। সো অলওয়েজ চেষ্টা করবেন আপনার যতটুকু উপার্জন আছে সেখান থেকে অ্যাটলিস্ট 20 বা 25%, 30% আপনার সঞ্চয় করা। কারণ সঞ্চয় হচ্ছে দুর্দিনের বন্ধু এবং আপনাকে বিপদে হেল্প করতে পারবে। সো কখনোই সঞ্চয়কে ইগনোর করবেন না। যদি সঞ্চয় অল্প হয় তাহলেও সেটা সঞ্চয় হিসাবে জমা রাখুন কোথাও। এবং ৫ নাম্বার আমরা যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে আমাদের ইমার্জেন্সি ফান্ড না থাকা। ইমার্জেন্সি ফান্ড এই বিষয়টা হয়তো অনেকেই জানেনই না। ইমার্জেন্সি ফান্ড হচ্ছে এমন একটা ফান্ড যেটা আপনি কোথাও এমন কিছু টাকা রেখে দিবেন, সেটা হতে পারে আপনি বর্তমানে যা উপার্জন করছেন। যদি বর্তমানে আপনি ২০,০০০ টাকা উপার্জন করেন
মানে আপনার যদি ফ্যামিলি এক্সপেন্স মানে টোটাল এক্সপেন্স মিলে 20,000 টাকা হয়, তাহলে অ্যাটলিস্ট 6 মাস, মানে 6 মাসে তাহলে হবে 1,20,000 টাকা। 1,20,000 টাকা এমন কোথাও সঞ্চয় করে রাখা, যেখানে মনে করেন আপনি যেই কাজ করছেন কোনো জবে অথবা যে বিজনেস করছেন সেটা যদি ফল করে, আপনি যদি জবটা চলে যায়, তাহলে অ্যাটলিস্ট যেন আপনি 6 মাস বসে খেতে পারেন, সেই রকম টাকাটা কোনো একটা জায়গায় রেখে দেওয়া, হতে পারে সেটা ব্যাংক। বাট এইটা কোনো ইনভেস্টমেন্টে কখনোই রাখবেন না। যেমন আপনি কোনো একটা জমি কিনে রেখেছেন, এরকম কোথাও কোনো ইনভেস্ট করবেন না এটা, বা শেয়ার মার্কেটে দিয়ে রেখেছেন। কারণ যখন আপনি শেয়ার মার্কেটে রাখবেন, তখন যদি সেটা ইনস্ট্যান্ট বের করতে চান, তাহলে আপনার অনেক লস হয়ে যাবে। জমির ক্ষেত্রেও ঠিক এরকমই, যদি আপনি বিপদে পড়ে কোনো জমি বিক্রি করতে চান, তাহলে দেখা যাবে যে আপনি সেটার সঠিক মূল্য পাচ্ছেন না। সো ইমার্জেন্সি ফান্ডটা ব্যাংকে রাখুন, হতে পারে সেটা মানে 40-60 এরকম, যেমন 40% ক্যাশে রাখলেন এবং 60% ডিপিএস বা এফটিআর করে রাখলেন। তো সেক্ষেত্রে আপনার প্রবলেম হবে না। আপনার যদি কোনো প্রবলেম পড়েন, তাহলে সেখানে ইনস্ট্যান্ট সেই টাকাটা বের করে আপনি আপনার যেই প্রয়োজনীয় চাহিদাগুলো সেগুলো পূরণ করতে পারবেন। সো ইমার্জেন্সি ফান্ড সম্পর্কে সতর্ক হন, কারণ বিপদ আপদ কখনো বলে কয়ে আসে না। সেটা হতে পারে হেলথ ইমার্জেন্সি বা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। তো এই ক্রাইসিসগুলোতে আপনাকে ইমার্জেন্সি ফান্ড অনেক হেল্প করবে। সো মানে এটা প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তো অলওয়েজ চেষ্টা করবেন যেন এটা ইমার্জেন্সি ফান্ডটা রাখতে পারেন। তো সাধারণত এই ধরনের ভুলগুলো আমরা নিয়মিত করে থাকি আমাদের দৈনন্দিন জীবনে। তো এখনই সময় টাকা পয়সা নিয়ে সঠিকভাবে চিন্তা করার। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই ভুলগুলো এড়িয়ে চলার জন্য এবং নিজেকে ফাইন্যান্সিয়াল ভাবে স্টেবল করার জন্য এবং ফাইন্যান্সিয়ালি ফ্রিডম হওয়ার জন্য। সো দেখা হবে পরে কোনো ভিডিওতে। যদি কোনো মতামত থাকে ডেফিনেটলি জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।